সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। ২৪ বছরের শাসনের অবসান, রাস্তায় রাস্তায় জনতার উচ্ছ্বাস, দেশ জুড়ে কারফিউ জারি। ভারতীয় হাইকমিশনে স্বেচ্ছাসেবক ছাত্রদল ও যুব দলের স্মারকলিপি। জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে, নেতাকর্মীদের বললেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ। দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বিদেশিরা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সিরিয়ার এক নায়ক বাশার আল আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে। আসাদের পালানোর পর সিরিয়া জুড়ে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। সীমান্তে শক্তি বাড়িয়েছে সশস্ত্র যোদ্ধারা। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল গোলানি বলেছেন, ক্ষমতা সরকারিভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সিরিয়ার সমস্ত প্রতিষ্ঠান আসাদের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। বাশারের ২৪ বছরের শাসনের পতনে ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত আর কারাবন্দীরা। রাস্তায় নেমে আনন্দ মিছিলে সামিল হয়েছেন মুক্তিকামী নিপীড়িত জনতা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় বাশার সরকারের ২৪ বছরের শাসনের অবসান হলো। বিদ্রোহীদের তোপের মুখে রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই সিরিয়া দখলে নিয়ে নতুন যুগের ঘোষণা দেয় বিদ্রোহী হায়াত তাহরির আল শাম HTS গোষ্ঠী। বাশার দেশ ছেড়ে কোথায় পালিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তার পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার বাসিন্দা। এর আগে মাত্র এক সপ্তাহের লড়াইয়ে সিরিয়ার আলেপ্পো, হামা, দারা শহর দখলে নেওয়ার পর নির্বিঘ্নে দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠী HTS। শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় তারা। শহরটির কুখ্যাত সেদনায় কারাগারে ঢুকে গেট খুলে দেয় বিদ্রোহীরা। সেখান থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এখানেই হাজার হাজার বিদ্রোহীকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হয়েছিল ২০১১ সালে। তখন বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে বেকার তরুণরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভে রক্ত ঝরায় বাশার। অশান্তি ও সংঘাত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিরিয়ার সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। ১৩ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়। বিদ্রোহীদের বিজয়ের মধ্য দিয়ে অবসান হলো আসাদ এবং তার পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংস্কারের প্রতিশ্রুতিতে যিনি আন্দোলিত করেছেন সিরিয়ার তরুণ তুর্কিদের হৃদয়, সেই জনপ্রিয় নেতা বাশার আল আসাদের নির্মম স্বৈরশাসক হয়ে ওঠা ছিল সিরিয়ার জনগণের কাছে চরম অপ্রত্যাশিত। ক্ষমতা কুক্ষিগত করার নেশায় সিরীয়দের কাছে একসময় নায়ক থেকে খলনায়কে পরিণত হন পেশায় চিকিৎসক বাশার আল আসাদ। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছিলেন পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন এক সিরিয়া উপহার দিতে সংস্কারের স্বপ্ন দেখানো নেতা হয়ে উঠেছিলেন তরুণদের মধ্যমণি, দেশপ্রেমীদের আশার আলো। দুর্ভাগ্যজনকভাবে কালক্রমে হয়ে ওঠেন চরম বর্বর এক স্বৈরশাসক। ক্ষমতার নেশা যার কাছে হার মেনেছে মানবতা, নির্বিচারে চালিয়েছেন গণহত্যা, এমনকি মায়ের কোলে থাকা ছোট্ট শিশুদের হত্যার বীভৎস দৃশ্যেও কাঁপেনি যার হৃদয়। তিনি আর কেউ নন, পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় সিরিয়ার শাসন ক্ষমতায় আসা বাশার আল আসাদ। ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর দামেস্কে জন্ম নেওয়া বাশার ছিলেন সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান। ১৯৯৪ সালে বড় ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে সামনের কাতারে চলে আসেন বিত্ত বৈভবে বেড়ে ওঠা বাশার। নিতে হয় পরিবারের দায়িত্ব। বাবার নির্দেশে যোগ দেন সেনাবাহিনীতে। পাশাপাশি চলে রাজনীতির প্রশিক্ষণ। লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ নেয়া বাশার মূলত পেশায় ছিলেন চিকিৎসক। লন্ডনে বেড়ে ওঠা আসমা ফাওয়াজকে বিয়ে করেন ২০০০ সালে। ওই বছরই বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ৩৪ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতিতে আশায় বুক বেঁধেছিলেন সিরিয়ার জনগণ। দুঃখজনকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করে ক্ষমতা কুক্ষিগত করতে চলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর বিরোধী মতের দমন, মিডিয়ার নিয়ন্ত্রণ আর সেনাবাহিনীর ওপর প্রভাব বিস্তার। ক্ষমতা চিরস্থায়ী করার এই চক্রান্ত আর সুখের আবেশে ছেদ পড়ে ২০১১ সালে। তিউনিসিয়া থেকে শুরু হওয়া আরব বসন্তের ঢেউ সিরিয়ায় আছড়ে পড়লে
জেগে ওঠে নিপীড়িত জনতা। শুরু হয় সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ। মুক্তিকামী জনতার কণ্ঠরোধে চরম বর্বরতার আশ্রয় নেন বাশার আল আসাদ। শুরু হয় সামরিক অভিযান, বোমা বর্ষণ আর রাসায়নিক অস্ত্রের ব্যবহার। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। জাতিসংঘে সিরিয়া বিরোধী সব প্রস্তাবে ভেটো দেয়াই শুধু নয়, সামরিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় ইরান ও রাশিয়া। ঠেকিয়ে দেয় লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতো বাশারের বেঘরে মারা পড়ার পরিণতি। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালালেও তারুণ্যের শক্তিতে উজ্জীবিত তুমুল জনপ্রিয় এক নেতার স্বৈর শাসক হয়ে ওঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যুগে যুগে টিকে থাকবেন বাশার আল আসাদ। বিশ্ব তাকে চিনবে চরম ক্ষমতালোভী বর্বর এক স্বৈরশাসক হিসেবে। ক্ষমতা ধরে রাখার প্রাণপণে চেষ্টায় মাশুল দিয়েছেন সিরিয়ার জনগণ। নিহতের সংখ্যা 5 লাখের কাছাকাছি। বাস্তুচ্যুত হয়েছেন কোটির বেশি সিরীয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারণ করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা সরাসরি আগ্রাসন। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। সকাল 11:15টার দিকে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়। কোনো বাধা বিপত্তি ছাড়াই মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মালিবাগ রেলগেট হয়ে রামপুরা বাজার পৌঁছায়। সেখান থেকে রামপুরা ব্রিজে গিয়ে পড়ে পুলিশি বাধায়। সেখান থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে যায় স্মারকলিপি জমা দিতে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে। পদযাত্রা শুরুর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা ভারতের বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় বলে অভিযোগ করেন। তারা বলেন, পতিত ফ্যাসিস্টকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগকে অবমাননা করেছে। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের একটি শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা কোনো প্রভুত্ব সুলভ মনোভাব চাই না। কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জনগণের আস্থা ধরে রাখতে যে কোনো মূল্যে দলীয় কর্মীদের
মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 4 মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে আপত্তিকর কিছু কাজ করছে উল্লেখ করে এই ব্যাপারে কঠোর বার্তা দেন তিনি। বলেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। খিলক্ষেতে থানা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা নিয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে রাজধানীর খিলক্ষেতে বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা ও কর্মশালা করে খিলক্ষেত থানা বিএনপি। কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা 27 দফাকে প্রথমে দলের পক্ষ থেকে যেটি ছিল এটি ছিল 27 দফা, পরবর্তীতে আমরা এটিকে 31 দফায় রূপান্তর করি বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে। এই 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। গত 4 মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কারো ব্যক্তি স্বার্থে আন্দোলন হয়নি, যারা ভুল করবে তারা জনগণের আস্থার জায়গা থেকে ছিটকে যাবে বলেও হুঁশিয়ারি করে দেন। এই 3-4 মাসে যারা স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। কর্মশালায় 31 দফার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নেতাকর্মীদের সামনে তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এদেশের মানুষ প্রত্যাশা করে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশে যাতে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি চায় সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ পুনর্গঠন করা সম্ভব হবে। রাষ্ট্র কাঠামো গঠনে 31 দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে জুলাই আগস্ট সহ গত 15 বছরের শহীদদের স্মরণে স্থাপনা তৈরি সহ প্রতিটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তিতে পরিণত করা হবে, যেন বেকারত্ব না থাকে। রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে মহানগর বিএনপির এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বরিশাল শিল্পকলা একাডেমিতে কর্মশালায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের বড় পুঁজি। আসুন আমরা দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে 31 দফাকে পৌঁছে দিব মানুষের দ্বারে দ্বারে, আসুন আজকের এই কর্মশালায় আমাদের আরেকটি প্রতিজ্ঞা হোক, আরেকটি শপথ হোক যে আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা
সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফলপ্রসূ হবে। 5 অগাস্টের পরিবর্তন স্বীকার করে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে হবে বলেছেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। একই দিন ঢাকায় পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হবে বলে আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকরের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা সহ বক্তারা। এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। এক প্রতিবেশী দেশের সাথে আরেক প্রতিবেশীদের সাথে যেই সম্পর্কের অবনতি, আমি মনে করি সেটাকে রোধ করা উচিত। সেটা একে অপরকে গালি দিলে তো আর কমানো যাবে না। আমাদের একটা প্রতিবেশীদের সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি ঘটতেছে, পাকিস্তানের সম্পর্ক এখনো ঠিক হয় নাই। আমাদের সাথে অবনতি হোক, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের অঞ্চলে শান্তি। সার্ক সম্মেলন হলে সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বাতাবরণ তৈরি হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না। সীমান্তে কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। রিশান নাসরুল্লাহ রিপোর্ট। বড়দিন ও 31st নাইটকে সামনে রেখে রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে। জানান, অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশে বিদেশি নাগরিকদের অবস্থান বরদাস্ত করবে না সরকার। দেশে বর্তমানে কতজন অবৈধ বিদেশি আছেন সেই পরিসংখ্যান সরকারের হাতে নেই বলেও জানান উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না। জাতীয় দিবস পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই জানিয়ে ফানুস ও আতশবাজি না করার অনুরোধ জানান তিনি। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন, আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দেশের গণমাধ্যম সবচেয়ে ভালোভাবে দিতে পারে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ক্ষুণ্ণ করতেই কয়েকটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণার মোকাবেলায় ফেসবুকের মূল সংস্থা মেটার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে মেটার পরিচালক মিরিন্ডা
সিসন্সকে প্রধান উপদেষ্টা বলেন, বিভ্রান্তিমূলক প্রচারণায় ভুক্তভোগী হচ্ছেন দেশের মানুষ। সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটা এর মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেছেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক ছিলেন। প্রধান উপদেষ্টা মেটার প্রযুক্তিকে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহার বান্ধব করতে বলেন। দেশের তরুণ জনগোষ্ঠীর সুবিধা বিবেচনায় বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে বলেও জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দি বিনিময় চুক্তির যথাযথ নিয়ম মেনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতকে জানানো হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম খুনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি করা বর্তমান সরকারের অঙ্গীকার। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশের সম্পর্কের সুবিধা পাবে দুদেশের জনগণ, তবে সেটা হওয়া উচিত সমতা ন্যায্যতা ভিত্তিতে। জাতীয় নির্বাচন ডেডলাইন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টার বক্তব্য একান্তই ব্যক্তিগত বলে জানান তিনি। জানান, প্রধান উপদেষ্টার সাথে সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের কথা রয়েছে। এদিন ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথেও সাক্ষাৎ হবে। ভোজ্য তেলের সংকট নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে তার সরকার। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, শুধু আমলাতন্ত্র নয়, দুর্নীতিমুক্ত করতে হবে রাজনৈতিক অঙ্গনকেও। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধন করেছে টিআইবি। সেখানে উঠে আসে বিগত 16 বছরের দুর্নীতির চিত্র। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের 1,45,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না। আর নাগরিকরা বঞ্চিত হবে রাষ্ট্রের সেবা থেকে, অভিমত টিআইবি নির্বাহী পরিচালকের। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। টিআইবির হিসেবে গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে বছরে $15 বিলিয়ন, যে কারণে ব্যাংকিং খাত সহ দেশের অর্থনীতি ধ্বংসের দুয়ারে। দুর্নীতি বন্ধ করতে হলে দুদকের নতুন কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন তিনি। দেশের বিচার ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। বিচার বিভাগ এখন মানুষের সুবিচার নিশ্চিতে কাজ করছে বলে জানান তিনি। টেকসই উন্নয়নে সমাজের প্রান্তিক মানুষের অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার নাগরিক প্ল্যাটফর্মে দুদিনের আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই বিপ্লবে সম্মান জানাতেই আগের সময়ের পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে আনুগত্য ছাড়া মেধা বা প্রতিভার কোনো দাম ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। 24 বছরের শাসনের অবসান, রাস্তায় রাস্তায় জনতার উচ্ছ্বাস, দেশ জুড়ে কারফিউ জারি। ভারতীয় হাইকমিশনের স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও যুব দলের স্মারকলিপি, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে, নেতাকর্মীদের বললেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ। দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বিদেশিরা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।